হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তা এর আগের ভিডিওতে আমরা গ্রুপ 16-এর একটা ইন্ট্রোডাকশন পার্ট আলোচনা করেছিলাম। সেখানে কি কি মৌল, তাদের পিরিয়ডিক যে প্রপার্টিসগুলো কীভাবে চেঞ্জ হয়, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রনকে এনথালপি, আয়নাইজেশন পোটেনশিয়াল, অ্যাটমিক রেডিয়াস ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো একটা আলোচনা করা হয়েছিল। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রুপ 16-এ যে সমস্ত যৌগগুলো হয় তাদের যে সমস্ত রাসায়নিক ধর্ম, তাদের স্ট্রাকচার, রিঅ্যাকশন, প্রিপারেশন, এই সমস্ত জিনিসগুলো আজকে ডিটেলস এগুলো আজকে আলোচনা করবো। তা চলো শুরু করা যাক। গ্রুপ 16 তার যৌগসমূহ কি কি আছে। তা প্রথমে আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে অক্সাইড। গ্রুপ 16 যে সমস্ত মৌলগুলো আছে তার মধ্যে আমাদের অক্সিজেন বাদ দিয়ে বাকি যে সমস্ত মৌলগুলো রয়েছে, অর্থাৎ সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এরা কি করে তিন ধরনের অক্সাইড সাধারণত গঠন করে। তবে এই দুটো অক্সাইড কিন্তু বেশি প্রমিনেন্ট, অর্থাৎ বেশি প্রকৃতিতে পাওয়া যায়। মনো অক্সাইড যেটা, সেটা কিন্তু খুব কম পরিমাণে থাকে, মানে এসও এটা কিন্তু খুব আনস্টেবল, এটা কিন্তু সহজেই এসওতে কনভার্ট করে যায়। তো সেই জন্য ডাই অক্সাইড আর ট্রাই অক্সাইডটা হচ্ছে প্রধান। এছাড়াও সামান্য পরিমাণে কিন্তু মনো অক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে অক্সাইডগুলো যেটা হলো SO2 SO3। তাই এখানে যেটা আছে, এবার অক্সাইডগুলো কি হয়, যেহেতু নন মেটালিক অক্সাইড, তাহলে এরা কিন্তু সবাই কিন্তু আণবিক ধর্ম প্রদর্শন করবে। তার কারণ কি, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবার সবাই কিন্তু নন মেটাল, তাহলে এদের মধ্যে কি আছে, আণবিক ধর্ম আছে। এবার প্রশ্ন হচ্ছে যেটা, যে আণবিক ধর্ম কি সবাইকার একই না একই নয়। এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে তত কিন্তু তার আণবিক ধর্ম বৃদ্ধি পাবে। অর্থাৎ একই মৌল সালফার, SO2 SO3 তিনটে অক্সাইড গঠন করেছে। তাই এখানে এসোতে জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে +4, আর এখানে হলো +6। তার জারণ সংখ্যা কেন্দ্রীয় মৌলের যত বৃদ্ধি পাবে তার কিন্তু আণবিক ধর্ম তত বৃদ্ধি পাবে। যদি আবার এরকম ধরনের একটা অক্সাইড আছে, যদিও খুব একটা আনস্টেবল, H2O7, তাহলে তার কিন্তু জারণ সংখ্যা আরো বেড়ে যাচ্ছে বলে কিন্তু ক্রমাগত আণবিক ধর্ম আস্তে আস্তে বাড়বে। এবার যদি দেখা যায় যে নিচের দিকে যদি নামি, কোনো একটা শ্রেণীবর্গ নিচের দিকে নামছে, মানে SO2 SCO2 PeO2, তাহলে আণবিক ধর্ম কি হবে, ক্রমাগত কিন্তু হ্রাস হবে। আণবিক ধর্ম SO2 সব থেকে বেশি, তারপরে SCO2, তারপর PeO2। এটা গেল আমাদের মোটামুটি অক্সাইডের ধর্ম। এবার আসছি এটা, এইগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা পরে আলোচনা করছি। এবার যেটা আসছি সেটা হচ্ছে বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম যেটা, সেটা হচ্ছে যে SO2 এর কি আছে, +4, যেহেতু অক্সিডেশন স্টেট, তার মানে এর বিজারণ এবং জারণ উভয় ধর্মই আছে। কারণ সালফারের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, আর মিনিমাম যেটা সর্বনিম্ন সেটা হচ্ছে -2। তাহলে +4 থেকে বেড়ে গিয়ে +6 হতে পারে। অর্থাৎ নিজের জারণ সংখ্যা বাড়লো, তাহলে নিজের জারণ হলো, অথবা +4 থেকে কমে গিয়ে -2 0 এরকমও হতে পারে। তাহলে তার ক্ষেত্রে কি হয়েছে, তখন তার বিজারণ হচ্ছে। তো সেই ব্যাপারগুলো SO2 জারণ ধর্ম, বিজারণ ধর্ম, এগুলো আমরা পরে আলোচনা করছি। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে সমস্ত অক্সাইডগুলোর মধ্যে SO2 জারণ বিজারণ উভয় ধর্মই আছে। SO খুব, মানে বললাম যে খুব আনস্টেবল, ওই জন্য রাসায়নিক ধর্ম খুব একটা দরকার নেই। SO3 যেটা, এর কিন্তু শুধুমাত্র জারণ ধর্ম আছে, কোনো বিজারণ ধর্ম কিন্তু নেই। কারণ SO3 তে সালফার ম্যাক্সিমাম যে অক্সিডেশন নাম্বার +6, সেইখানে কিন্তু রিচ করে গেছে, আর কিন্তু এর অক্সিডেশন নাম্বার কিন্তু বৃদ্ধির সুযোগ নেই। সেই জন্য SO3 কেবলমাত্র জারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম নেই। এবার যেটা আছে হ্যালাইডস। হ্যালাইডস কি কি হতে পারে, মনোহ্যালাইড হয়, ডাইহ্যালাইড, ট্রাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড, আর হেক্সাহ্যালাইড। তাহলে মনো, ডাই, টেট্রা এবং হেক্সা, 4 রকম কিন্তু হ্যালাইড এখানে হয়। তো মনোহ্যালাইডগুলো কি রকম, ডাইমার ফর্মে থাকে, S2CF2 S2Cl2, মানে অ্যাকচুয়ালি SF বা HCl, এটা ডাইমার ফর্ম করে S2Cl2 S2Cl2 এইভাবে থাকে। ডাইহ্যালাইড কি রকম, SCl2, আর টেট্রাহ্যালাইড হচ্ছে SCF4, হেক্সাহ্যালাইড SF4। এদের মোটামুটি একটু স্ট্রাকচারগুলো জেনে রাখলেই হবে। এটা হচ্ছে হেক্সাহ্যালাইড যখন, তখন তো স্ট্রাকচার হচ্ছে SF6 অক্টাহাইড্রাল, SF4 যখন, তখন সিসার স্ট্রাকচার বা ডিসঅর্ডার টেট্রাহাইড্রাল, SCl2 যখন, তখন সেটা হচ্ছে বিসেপ। আর যখন S2F2 বা S2Cl2 এই ধরনের মনোহ্যালাইডগুলো যখন ডাইমার ফর্মে থাকে, তখন তাদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে এরকম দুরকম ফর্মে থাকে, H2 লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটা হচ্ছে সিস ফর্ম। আর একটা অনেক সময় হয়, সেটা হচ্ছে ওপেন বুক স্ট্রাকচার। ওপেন বুক স্ট্রাকচার মানে হচ্ছে এইরকম ধরনের, যদি একটা বইয়ের দিকে একটা থাকে, এই বড় বড় দুটো সালফার, এদিকে একটা ফ্লোরিন, এদিকে একটা ফ্লোরিন, এটাকে বলা হচ্ছে ওপেন বুক স্ট্রাকচার। 3 রকম ধরনের স্ট্রাকচার কিন্তু এর ক্ষেত্রে হয়। তা এটা আমাদের গেল অক্সাইড এবং হ্যালাইড। এরপরে যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে হাইড্রাইড।
হাইড্রাইড। হাইড্রাইড এখানে কি হয়, এরা বাইনারি হাইড্রাইড গঠন করে। বাইনারি হাইড্রাইড বলতে অক্সিজেন বা সালফার বা সেলেনিয়াম বা টেলুরিয়াম এই গ্রুপের মৌলের সঙ্গে দুটো করে হাইড্রোজেন যুক্ত হয়। এই ধরনের হাইড্রাইডকে বলা হয় বাইনারি হাইড্রাইড। দুটো হাইড্রোজেন আছে বলে বাইনারি হাইড্রাইড। অর্থাৎ এর যে হাইড্রাইডগুলো এই গ্রুপের H2O, H2S, H2SE এবং H2TE, তা এইগুলোকে তৈরি করা হয় কিভাবে? এটা H2S তৈরি করার পদ্ধতি আমরা সবাই জানি। যে কোনো ধাতব সালফাইড তার সঙ্গে যদি আমরা লৌহ অ্যাসিড যোগ করি তাহলে সেখানে কিন্তু H2S বা H2SE এরকম ধরনের তৈরি হয়। আর H2O তৈরি করার পদ্ধতি সেটা আমাদের জানা আছে যে হাইড্রোজেন আর অক্সিজেন যদি মিশিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে সেখানে কিন্তু H2O তৈরি হয়। এটা H2TE কিভাবে তৈরি হয়? H2TE হচ্ছে যেটা সেটা ধাতব টেলুরাইড, যেটা তাকে যদি জল দিয়ে ফোটানো হয়, মানে আর্দ্র বিশ্লেষণ যদি করা হয় তাহলে H2TE তৈরি হয়। তো এবার যেটা আমরা চলে আসছি যে এই সমস্ত হাইড্রাইডগুলো আছে এদের কিছু প্রপার্টিজ। প্রথম যেটা স্ফুটনাঙ্ক, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কোভ্যালেন্ট হাইড্রাইড। তা কোভ্যালেন্ট হাইড্রাইডের ক্ষেত্রে কি হয়, মলিকুলার যত বাড়ে তার কিন্তু স্ফুটনাঙ্ক তত বাড়ে। তাহলে সেই হিসেবে H2TE সর্বাধিক বেশি হওয়ার কথা ছিল স্ফুটনাঙ্ক, কিন্তু দেখা যাচ্ছে যে H2O স্ফুটনাঙ্ক সর্বাপেক্ষা বেশি। কারণটা কি? কারণ H2O তে অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ এবং ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য কি হয়, H2O মলিকুলগুলো তারা কি হয় ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে পরস্পর অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। তাহলে তার জন্য কি হচ্ছে, এই এত হাইড্রোজেন বন্ডিংকে বের করতে গেলে অনেক বেশি এনার্জি দরকার হয় এবং তার জন্য তার কি স্ফুটনাঙ্ক অনেক বেশি। তারপরে যে অর্ডারটা সেটা কিন্তু যত আণবিক ভর বেশি তার স্ফুটনাঙ্ক তত বেশি, সেই অনুযায়ী ফলো হয়েছে। অর্থাৎ H2TE, H2SE, H2S। নেক্সট যেটা আসছি তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব হচ্ছে কি, যত আমরা নিচের দিকে আসবো তত কিন্তু তাপীয় স্থায়িত্ব আস্তে আস্তে কমে যাবে। কারণটা কিছুই নয়, বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে। TH যা বন্ড লেন্থ, H2O বন্ড লেন্থ কিন্তু সব থেকে কম, TH বন্ড লেন্থ কিন্তু সব থেকে বেশি। তাহলে যত বন্ড লেন্থ বেড়ে যাবে তাকে কিন্তু তার বন্ড এনার্জি কমে যাচ্ছে, অর্থাৎ অল্প এনার্জিতে সেই বন্ডটা ভেঙে যাবে। সেই জন্য তাপীয় স্থায়িত্ব কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু H2O থেকে এইভাবে আস্তে আস্তে কিন্তু কমবে। তারপরে যেটা আছে বিজারণ ধর্ম। খেয়াল রাখতে হবে যে H2O বাদ দিয়ে বাকি যে সমস্ত হাইড্রাইডগুলো আছে H2S, H2SE, H2TE এদের কিন্তু বিজারণ ধর্ম দেখা যায়। H2O কিন্তু বিজারণ ধর্ম দেখা যায় না। H2S এর বিজারণ ধর্ম তার উদাহরণ আমরা জানি। তা সেখানে কি H2S প্লাস Br2 দিয়ে তৈরি হয় কি 2H প্লাস S। সেখানে কিভাবে বিজারণ হলো, সালফারের অক্সিডেশন নাম্বার -2 আর এখানে কত হলো 0। তাহলে -2 থেকে অক্সিডেশন নাম্বারটা বেড়ে গেছে, তাহলে সুতরাং এ কি হয়েছে, জারণ হয়েছে। আর ব্রোমিন ছিল 0 আর এখানে হয়েছে -1, তাহলে জারণ সংখ্যা কি হয়ে গেল, কমে গেল। তাহলে সুতরাং ব্রোমিনের কি হয়েছে, বিজারণ হয়েছে, নিচে জারণ সংখ্যা বেড়ে গেল, মানে জারণ হয়েছে, অর্থাৎ H2S থেকে বিজারিত করেছে। তাহলে সুতরাং H2S এর বিজারণ ধর্ম কিন্তু আছে। H2O কিন্তু যদি দেখি তার সঙ্গে যদি আমরা সোডিয়াম যোগ করি তাহলে কি তৈরি হয়, NaOH প্লাস H2। এই বিক্রিয়াটা আমাদের জানা। এখানে সোডিয়ামের জারণ সংখ্যা 0 আর NaOH এর সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। তা 0 থেকে +1 হলো, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেল। আর H2O তে দেখা যাচ্ছে কি হাইড্রোজেনের জারণ সংখ্যা সেটা কত, এখানে +1, এখানে কত 0। তা +1 থেকে কমে গেল, তার মানে কি এর কিন্তু তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের যেটা +1 থেকে কমে গেল, মানে কি এর বিজারণ হলো। আর সোডিয়ামটা 0 থেকে +1 হলো, মানে জারণ হলো। সুতরাং H2O এর কিন্তু জারণ ধর্ম আছে, বাদবাকি যে সমস্ত হাইড্রাইডগুলো তাদের কিন্তু বিজারণ ধর্ম আছে। তারপরে যেটা আছে যে আম্লিক ধর্ম, এগুলো কিন্তু আম্লিক ধর্ম দেখা যায়। তা আম্লিক ধর্ম কিভাবে চেঞ্জ করছে, যত উপর থেকে নিচের দিকে নামছি, আগেই বললাম বন্ড লেন্থ বেড়ে যাচ্ছে। বন্ড লেন্থ যদি বেড়ে যায় তাহলে কি হবে, H আর তার সঙ্গে কেন্দ্রীয় মৌলের যে বন্ধনটা সেটা কি হবে, তাড়াতাড়ি ব্রেক করে যাবে। তাড়াতাড়ি ব্রেক করলে সেখান থেকে কিন্তু সহজেই H+ আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ H2TE যেহেতু বন্ড লেন্থ সর্বাপেক্ষা বেশি, তাই H2TE এর আম্লিক ধর্ম সর্বাপেক্ষা বেশি হয় এবং H2O এর আম্লিক ধর্ম কিন্তু সর্বাপেক্ষা কম। ওকে, নেক্সট বন্ধন কোণ। এটা হচ্ছে আমাদের DSCP এর সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি যে H2O এর বন্ধন কোণ সর্বাপেক্ষা বেশি, তারপরে গ্র্যাজুয়ালি কিন্তু বন্ধন কোণগুলো আস্তে আস্তে কমবে। কারণ কি, সেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হয় তার বন্ধন কোণের মান তত বেশি হয়। আর যত ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে তত বন্ধন কোণ আস্তে আস্তে কমতে থাকে। ইলেকট্রোনেগেটিভিটি গ্র্যাজুয়ালি ফল করে, অক্সিজেন থেকে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। সুতরাং H2O বন্ধন কোণ হচ্ছে হাইয়েস্ট, তারপরে H2S, H2TE, H2SE এবং H2TE। ওকে, নেক্সট যে টপিকটা সেটা আলোচনা করছি, যেটা এই সমস্ত যেগুলো যৌগগুলো হয়ে গেল, এবার আসবো অক্সিজেন।
তো আমরা যেটা বলছিলাম ডাই অক্সিজেন। ডাই অক্সিজেন মানে কিছুই নয়, অক্সিজেন মলিকুলার ফর্মে O2 এই ফর্মে থাকে বলে একে আমরা ডাই অক্সিজেনও বলি। সাধারণ কথা অক্সিজেন বলা হয়, কিন্তু ডাই অক্সিজেন বলা হচ্ছে যেহেতু O2 ফর্মে আছে, মলিকুলার অক্সিজেন O2 ফর্মে আছে বলে ডাই অক্সিজেন নামটা দেওয়া হয়। এর প্রস্তুতিগুলো কিরকম? অক্সিজেনের বিভিন্ন যৌগ আমরা জানি কিছু, এইটা তো কমন রিয়াকশন যে পটাশিয়াম ক্লোরাইড কিন্তু হিট করা হয়। বিভিন্ন যৌগ আছে যাদেরকে হিট করলেই অক্সিজেন পেতে পারে, তার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে উল্লেখযোগ্য। MnO2 দিলে তাড়াতাড়ি হবে, না দিলেও কিন্তু হবে, অক্সিজেন তৈরি হচ্ছে। KMnO4 একে যদি হিট করা হয় তাহলে K2MnO4 MnO2 আর অক্সিজেন এটাও তৈরি হয়। আবার লেড নাইট্রেট, তাকে হিট করে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন পেতে পারি, তার সঙ্গে লেড অক্সাইড। আর পটাশিয়াম ডাইক্রোমেট, একেও হিট করলে K2Cr4 পটাশিয়াম ক্রোমেট, ক্রোমিয়াম অক্সাইড অ্যান্ড অক্সিজেন। অর্থাৎ এই সমস্ত কম্পাউন্ডগুলোকে যদি আমরা শুধু হিট করি তাহলে কিন্তু আমরা অক্সিজেন পেতে পারি। আর তারপরে একটা পদ্ধতি আছে যে পারক্সাইড, যেমন Na2O2, এর সঙ্গে যদি জল যোগ করা হয় তাহলে তৈরি হচ্ছে 2NOH প্লাস O2। এখানেও কিন্তু পারক্সাইডের সঙ্গে যদি আমরা জল যোগ করে অক্সিজেন তৈরি করতে পারি সাধারণ তাপমাত্রায়, কোনো হিটিংয়ের দরকার নেই। আবার ইলেকট্রোলাইসিস করে কিন্তু, যেমন জলের ইলেকট্রোলাইসিস করে সেখানে কিন্তু হাইড্রোজেন অক্সাইড তৈরি করা যায়। এগুলো মোটামুটি আমাদের জানা আছে। এবার অক্সিজেন যে বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে কি অক্সিজেন 2 ইলেকট্রন প্যারাজামিক। কারণ আমরা ক্লাস 11 মলিকুলার অরবিটাল থিওরিতে দেখেছি যে অক্সিজেনের যে মাইস্টার মলিকুলার অরবিটাল থাকে, সেই মাইস্টার মলিকুলার অরবিটালে দুটো এরকম ইলেকট্রন প্যারালাল অবস্থা থাকে, অর্থাৎ আনব্যান্ড অবস্থা থাকে। সেই জন্য মলিকুলার অক্সিজেন কিন্তু প্যারাজামিক, অর্থাৎ তার কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট আছে। আর খালি বা পটাশিয়াম মাইক্রোগ্রাম দ্রবণে যদি অক্সিজেন পাঠানো হয় তার এটা কিন্তু শোষিত হয় এবং বাদামি বর্ণ সেটা গ্রহণ করে। আর কি আছে? অক্সিজেনের মেনলি কিন্তু আছে জারণ ধর্ম। জারণ ধর্মগুলোর মধ্যে কিরকম? ক্যালসিয়াম, তার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করে তৈরি করছে ক্যালসিয়াম অক্সাইড। তারপর অন্যান্য যে কোনো ধরনের সালফার থেকে সালফার ডাইঅক্সাইড, সবার ক্ষেত্রে কিন্তু জারণ হয়। কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের কিন্তু এগুলো জারণ ধর্ম। মেনলি কিন্তু অক্সিজেনের জারণ ধর্ম আছে। একটাই কিন্তু এক্সেপশন, যেটা হচ্ছে অক্সিজেনের বিজারণ ধর্ম দেখা যায় কোথায়? যদি অক্সিজেন ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করে তাহলে তখন কিন্তু অক্সিজেনের বিজারণ ধর্ম দেখা যায়। কারণ এখানে কিন্তু ফ্লোরিনের অক্সিডেশন নাম্বার 0, অক্সিজেনও 0, যখন রিয়াকশন হয়ে গেল তখন ফ্লোরিনের অক্সিডেশন নাম্বার -1 আর অক্সিজেন হচ্ছে +2। তাহলে অক্সিজেনের কিন্তু জারণ সংখ্যা এখানে বাড়লো, 0 থেকে +2 হয়েছে, মানে নিজে জারিত হয়েছে। আর ফ্লোরিন কিন্তু -0 থেকে -1, অর্থাৎ জারণ সংখ্যা কমে গেছে। তাহলে ফ্লোরিনের কি হয়েছে? বিজারণ হয়েছে। অর্থাৎ এটা কিন্তু অক্সিজেনের একটা বিজারণ ধর্মী উদাহরণ। তা এই হচ্ছে আমাদের মোটামুটি অক্সিজেন সম্পর্কে একটা আউটলাইন একটা দেওয়া। পরের টপিক যেটা, সেটা হচ্ছে ওজোন। এখানে ওজোন সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিই। তা এখানে দেখা যাচ্ছে কি O3 যখন আমরা তৈরি করতে হয় একটাই মাত্র পদ্ধতি আছে, অক্সিজেন থেকে নিঃশব্দ তড়িৎক্ষরণ প্রক্রিয়ায় আমরা কিন্তু O3 তৈরি করতে পারি বা ওজোন তৈরি করতে পারি। এবার নিঃশব্দ তড়িৎক্ষরণ মানে কি? যে একটা কাঁচের টিউব, তার মধ্যে কি হয়? অক্সিজেন গ্যাস রাখা থাকে খুব কম চাপে, এবং সেখানে কি হয়? ওই দুদিকে দুটো তড়িৎদ্বার থাকে এবং তাদের মধ্যে কি হয়? যখন ব্যাটারি কানেক্ট করা হয় তখন তাদের মধ্যে ইলেকট্রিক স্পার্কিং হয়, এবং সেটা কিন্তু হতে হবে নিঃশব্দ, এবং টেম্পারেচার মোটেই কিন্তু বৃদ্ধি পাওয়া চলবে না। কারণ যদি টেম্পারেচার বৃদ্ধি পায় বা যদি সাউন্ড হয় তাহলে কি হয়? O3 কিন্তু খুব আনস্টেবল, সে কিন্তু আবার ভেঙে গিয়ে O2-তে কনভার্ট করে যাবে, অর্থাৎ রিভার্স রিয়াকশনটা ঘটে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি রিভার্সেবল রিয়াকশন, কিন্তু যদি আমরা এই নিঃশব্দ তড়িৎক্ষরণ করি তাহলে ইকুইলিব্রিয়ামটা এদিকে শিফট হয়। আর যদি দেখা যায় যে সেখানে হিটিং হচ্ছে বা কোনো সাউন্ড তৈরি হচ্ছে তাহলে কিন্তু O3 আমরা ভেঙে গিয়ে O2 তৈরি করি। তো সেই জন্য ওজোনাইজার যে যন্ত্র আছে, সেই ওজোনাইজার যন্ত্রে এই নিঃশব্দ তড়িৎক্ষরণ প্রক্রিয়ায় আমরা কিন্তু O3 তৈরি করতে পারি। এবার যে বৈশিষ্ট্যগুলো যেটা আছে, যে এর কিন্তু একটা আঁচটা গন্ধ আছে, আর CCl4, তারপিন তেল, অ্যাসিটিক অ্যাসিড এগুলোর মধ্যে দ্রাব্য এবং হালকা নির্গণ একটা দ্রবণ তৈরি করে। এছাড়া যেটা আছে যে জারণ ধর্ম, ওজোন কিন্তু ফ্লোরিনের মতোই তীব্র জারণ। ফ্লোরিনের যেমন কোনো বিজারণ ধর্ম নেই, O3-রও কিন্তু কোনো বিজারণ ধর্ম নেই, তীব্র জারণ ধর্মী ফ্লোরিনের নাই, সমতুল্য জারণ পদার্থ। সেখানে কিরকম কয়েকটা জারণ ধর্ম এক্সাম্পল আছে, যেমন যে I2 এই জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা ওজোন গ্যাস পাঠাই তাহলে কি হবে? আয়রনের যে বেগুনি বর্ণহীন হয়ে তৈরি করছে HiO3, অর্থাৎ HiO3-তে কি হলো? আয়রনের অক্সিডেশন নাম্বারটা বেড়ে যাচ্ছে, +5, এখানে ছিল 0 থেকে +5 ইনক্রিজ করছে, তার জন্য কি আয়রনের জারণ হচ্ছে। তাহলে এটা কিন্তু O3 একটা জারণ ধর্মের
উদাহরণ বলা যেতে পারে। আর একটা যেমন H2O2 কিন্তু জারক পদার্থ, H2O2 থেকেও আরো তীব্র জারক হচ্ছে O3, এরকম একটা প্রশ্ন থাকে যে H2O2 থেকেও O3 জারণ ধর্ম বেশি, কিভাবে প্রমাণ করবো? তখন সেখানে কি H2O2 এর সঙ্গে যদি O3 রিয়াকশন হয়, সেখানে আমরা দেখছি কি তৈরি হলো H2O + O2 + O2। এবার O2 + O2 আমি কেন ব্রেক করে লিখেছি, এটা 2O2 লেখা যেত আমার সুবিধার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে H2O2 তে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, O3 তে অক্সিজেন হচ্ছে 0। তাই এবার যখন রিয়াকশন হচ্ছে, এখান থেকে যে অক্সিজেনটা চলে যাচ্ছে এই জায়গায়, দুটো অক্সিজেন এখানে চলে গেল। তো দুটো অক্সিজেন যখন এখানে চলে গেল, তাহলে তখন সেখানে কি হয়ে যাচ্ছে, অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে বেড়ে গিয়ে 0 হচ্ছে। তার মানে কি এর জারণ হলো। অ্যাট দি সেম টাইম O3 এর মধ্যে কি আছে, O + O2, যে ওটা ছিল সেই ওটা এবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে H2O তৈরি করবে, আর বাকি O2 যেটা সেটা ইন্টারঅ্যাক্ট হয়ে যাবে। তাহলে O যেটা ছিল তার জারণ সংখ্যা ছিল 0, কিন্তু যখন সে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে তখন তার জারণ সংখ্যা হয়ে গেছে -2। তাহলে সুতরাং বলা যেতে পারে যে O3 যে O সেটা কি হলো, জারণ সংখ্যা হ্রাস পেল, অর্থাৎ বিজারিত হলো নিজে। আর H2O2 যে দুটো অক্সিজেন তার জারণ সংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ এটা কি হলো, জারণ। কাজেই বলা যেতে পারে যে H2O2 থেকে O3 কিন্তু আরো তীব্র জারণ। নেক্সট আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা হচ্ছে যে মার্কারির সঙ্গে যদি O3 বিক্রিয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে Hg2O মার্কিউরাস অক্সাইড তৈরি হয়। এবং এটা আমরা জানি যে কাঁচের গায়ে কিন্তু মার্কারি আটকে থাকে না, যার জন্য কিন্তু থার্মোমিটারে আমরা মার্কারি ইউজ করি। তা এখানে কি হচ্ছে যে O3 শনাক্তকরণের একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এটা, যে একটা গ্যাস O3 কিনা কি করে বুঝবো। তা সেটা হচ্ছে যদি মার্কারির সঙ্গে যদি O3 বিক্রিয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে Hg2O তৈরি হবে। Hg2O যে তৈরি হবে সে কিন্তু কাঁচের গায়ে স্টিক করে যাবে, মার্কারি কাঁচের গায়ে আটকে যাবে, অর্থাৎ মার্কারির যে গতিশীলতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে এই থেকে প্রমাণিত হয় যে সেই যে গ্যাসটা যার সংস্পর্শে মার্কারি এসছে সেটা কিন্তু O3, সেটা হচ্ছে O3 গ্যাস। তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় ট্রেলিং অফ মার্কারি, খুব গুরুত্বপূর্ণ। ট্রেলিং অফ মার্কারি, মার্কারির যে গতিশীলতা ওজোন গ্যাসের সংস্পর্শে নষ্ট হয়ে যায়, কারণ মার্কিউরাস অক্সাইড তৈরি করে। এই ঘটনাটাকে বলা হয় ট্রেলিং অফ মার্কারি। আবার যদি এটাকে আমি ভালো করে জল দিয়ে সিঙ্ক করে নিই, তাহলে আবার কিন্তু এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আবার কিন্তু মার্কারিতে পুনরায় পৌঁছাতে হবে। তার সেই সুতরাং Hg থেকে Hg2O এবং Hg2O কে যদি আবার জল দিয়ে সিঙ্ক করে নেওয়া হয়, তাহলে আবার কিন্তু পুনরায় মার্কারি ফিরে পাওয়া যাবে। এটা একটা এক্সাম্পল দেওয়া হলো। আবার ঠিক একই রকমভাবে সিলভারের সঙ্গে যদি O3 রিয়াকশন হয়, তাহলে তৈরি হবে বাদামি বর্ণের সিলভার অক্সাইড। এটাও কিন্তু একটা O3 শনাক্তকরণ বিক্রিয়া বলা যেতে পারে, বাদামি বর্ণের একটা সিলভার অক্সাইড তৈরি। তাই এইগুলো আমাদের হচ্ছে মোটামুটি একটা ওজনের যে সমস্ত যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো রাসায়নিক বিক্রিয়া সেই সম্পর্কে বললাম। নেক্সট আমরা আসছি সালফারের যে যৌগ SO2, SO3 আর সালফিউরিক অ্যাসিড, এইগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম আছে SO2। তাই SO2 যেটা সালফার ডাইঅক্সাইড, এর প্রস্তুতি খুব সহজ। সালফারকে বায়ুতে পোড়ালেই এখানে SO2 তৈরি হয়। আবার যদি আমরা সোডিয়াম সালফাইড যদি লবণ থাকে, তার সঙ্গে যদি লঘু H2SO যোগ করি, তাহলে তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস SO2 প্লাস H2। এটা খুব ইজি। আর একটা আছে যে কপার যে টার্নিংস বা কপারের ছিবড়া, তার সঙ্গে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, তাহলে সেখানে কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তো এইগুলো হচ্ছে মোটামুটি একটা SO2 আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো এবার যেটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে বর্ণহীন, শ্বাসরোধকারী এবং খুব ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, মানে নাকে গেলেই প্রচণ্ড রকম ঝাঁঝ আছে এবং শ্বাসটা মনে হবে যেন বন্ধ হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে SO2 কিন্তু একটা বৈশিষ্ট্য। এবার SO2 এই যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু আবার আর একটা যেটা আছে যে কিছু কার্বন ডাইঅক্সাইডের যে সমস্ত রিয়াকশন, তার সঙ্গে SO2 কিছু রিয়াকশনের সিমিলারিটিস আছে। যেমন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড এমনিতে কিন্তু বর্ণহীন, তা এর কিন্তু বর্ণহীন কিন্তু শ্বাসরোধকারী, ঝাঁঝালো গন্ধযুক্ত। কাজে যদি বলা হয় যে ভৌত ধর্মের সাহায্যে কীভাবে SO2 আর CO2 মধ্যে পার্থক্য করবে, তাহলে ভৌত ধর্ম যেটা সেটা হচ্ছে CO2 বর্ণহীন, গন্ধহীন, এও তাই বর্ণহীন, কিন্তু এর বিশিষ্ট শ্বাসরোধকারী ঝাঁঝালো গন্ধ আছে, যেটা CO2 কিন্তু নেই। ভৌত বৈশিষ্ট্য সাহায্যে শনাক্তকরণ করা যাবে। দ্বিতীয় হচ্ছে যদি বলা হয় যে স্ট্রাকচারাল, আমি যদি করি CO2 আর SO2, আমরা জানি যে VSC থিওরি থেকে CO2 যে স্ট্রাকচার একদম পুরো লিনিয়ার স্ট্রাকচার,
180 ডিগ্রি অ্যাঙ্গেল। আর SO2 কিন্তু অ্যাঙ্গুলার সেল। SO2 কিন্তু অ্যাঙ্গুলার সেল, কারণ কি সালফারের মাথায় একটা লোন পেয়ার বসে আছে, এখানে কিন্তু কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই। এই লোন পেয়ার থাকার জন্য কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা এখানে কিন্তু দেখা গেছে 180 ডিগ্রি থেকে কমে গেছে। তো তার জন্য কি স্ট্রাকচারের দিক থেকে বলতে পারি আমরা যে CO2 হচ্ছে লিনিয়ার, SO2 হচ্ছে বেন্ট বা ভিসেল। দ্বিতীয় আরেকটা 3 নম্বর পয়েন্ট যেটা, যে CO2 যদি ডাইপোল মোমেন্ট মেজার করা হয়, নেট ডাইপোল মোমেন্ট 0 হবে, কারণ CO2 নন পোলার। এদিকেও যা বন্ড মোমেন্ট, এদিকেও বন্ড মোমেন্ট, দুটো পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়। তার জন্য CO2 কিন্তু নন পোলার। বাট SO2 বিকজ অফ ইটস ভিসেল, এটা কিন্তু পোলার। কারণ কি এখানে যে নেট ডাইপোল মোমেন্ট, তার কিন্তু একটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট থেকে যাচ্ছে। এই যে নেট ডাইপোল মোমেন্ট এদিক বরাবর, এদিকে অক্সিজেনের লোনটার এদিকে, কিন্তু রেজাল্টেন্ট একটা ডাইপোল মোমেন্ট থেকে যায় বেন্ট এরকম ধরনের ভিসেল হওয়ার জন্য। কাজে এটা কিন্তু 4 নম্বর পয়েন্ট গেল। তাহলে প্রথম হচ্ছে যে ভৌত ধর্ম কি, 1 নম্বর বর্ণহীন CO2, SO2 বন্ধযুক্ত। 2 নম্বর হচ্ছে CO2 স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, SO2 হচ্ছে বেন্ট। 3 নম্বর যেটা বলছি যে এর ডাইপোল মোমেন্ট কি নেই, SO2 ডাইপোল মোমেন্ট আছে। 4 নম্বর কেমিক্যালি রিঅ্যাকশন করে আমরা কি করে বুঝবো যে কোনটা CO2 আর কোনটা SO2। CO2 দেখা যাচ্ছে কি সেখানে SO2 এর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে, যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে SO2 গ্যাস পাঠাই, কি হবে, দ্রবণটা অস্বচ্ছ হবে। কি জন্য? ক্যালসিয়াম সালফেট তৈরি হয়। CO2 পাঠালেও কিন্তু সেম, সেখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় এবং দ্রবণটা অস্বচ্ছ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। এবার অতিরিক্ত যদি SO2 পাঠানো হয়, তাহলে আবার কি হয়, ক্যালসিয়াম বাইসালফাইড লবণ তৈরি হচ্ছে। ক্যালসিয়াম বাইসালফাইড যখনই লবণ তৈরি হলো, বাইসালফাইড যখনই লবণ তৈরি হচ্ছে, তাহলে কিন্তু জল দেওয়া, অর্থাৎ দ্রবণটা আবার কিন্তু স্বচ্ছ হয়ে যায়। CO2 ক্ষেত্রেও সেম হয়। CO2 ক্ষেত্রে কি তৈরি হয়, ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO, এখানে HSO3, ওখানে CaHCO, বাকিটা কিন্তু সেম, সমস্ত ফর্মুলা সেম। তাহলে এখানে প্রথমে অস্বচ্ছ হলো, তারপর আবার কিন্তু এটা স্বচ্ছ হলো, CO2 ক্ষেত্রেও সেম। তাহলে এবার বুঝবো কি করে SO2 না CO2? তার জন্য আর একটা কেমিক্যাল টেস্ট করতে হবে, সেটা হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট যদি অ্যাসিড মিশ্রিত অবস্থা থাকে, সালফিউরিক অ্যাসিড, এবং তার মধ্যে যদি SO2 গ্যাস পাঠায়, তাহলে দেখা যাবে যে পটাশিয়াম ডাইক্রোমেটে যে এটা হচ্ছে কমলা বর্ণ, সেইটা কি হয়ে যাচ্ছে, SO2 উপস্থিতিতে বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রোমিয়াম সালফেটে পরিণত হচ্ছে। তার মানে কি SO2 কিন্তু এখানে বিজারণ ধর্ম আছে। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +6 আর এখানে +3, তাহলে জারণ সংখ্যাটা কমে গেল, অর্থাৎ বিজারিত করবে এবং কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে জিনিসটা বিজারণ ধর্ম, এটা কিন্তু CO2 নেই। অর্থাৎ এই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে যদি আমরা CO2 গ্যাস পাঠাই, তাহলে কিন্তু কোনো রিঅ্যাকশন হবে না, অর্থাৎ কোনো কালার চেঞ্জ হবে না। তাহলে খুব গুরুত্বপূর্ণ এটা, যে কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে যদি SO2 গ্যাস পাঠানো হয়, তাহলে সেটা সবুজ বর্ণ ধারণ করবে, কিন্তু CO2 উপস্থিতিতে কোনো কালার চেঞ্জ হবে না, কারণ CO2 কোনো বিজারণ ধর্ম নেই। আচ্ছা, যেমন SO2 আমরা বিজারণ ধর্ম উদাহরণ দিলাম, তেমনি আবার কিন্তু জারণ ধর্ম কিন্তু আছে। আগেই বলা হয়েছে যে যেহেতু SO2 তে সালফারের জারণ সংখ্যা +4, তাহলে তার জারণ সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। তার জন্য এবার একটা জারণ ধর্ম উদাহরণ দিয়ে আমরা ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি SO2 গ্যাসের বিক্রিয়া করানো হয় উচ্চ তাপে, তাহলে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম সালফাইড। তো এখানে ম্যাগনেসিয়াম সালফাইড যখন তৈরি হলো, এটার ক্ষেত্রে কি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2 আর এটা -2। SO2 তে জারণ সংখ্যা কত ছিল? +4। তা +4 থেকে -2 হয়েছে, জারণ সংখ্যা কি হয়ে গেছে? কমে গেছে। জারণ সংখ্যা কমে যাওয়া মানে কি, সালফাইড কি হলো? বিজারণ। ম্যাগনেসিয়াম কত ছিল? 0। 0 থেকে কত হয়েছে? +2, অর্থাৎ জারণ সংখ্যা কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে সুতরাং ম্যাগনেসিয়ামের জারণ হলো, সালফারের বিজারণ হলো, অর্থাৎ অন্যকে জারিত করলো, নিজে বিজারিত করলো। তাহলে কি, এটা হচ্ছে জারণ। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে SO2 জারণ এবং বিজারণ উভয় ধর্মই কিন্তু বর্তমান। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে SO2 কিন্তু জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সালফিউরিক অ্যাসিড এবং জার্মান হাইড্রোজেন। এবার এই SO2 একটা জলীয় বাষ্পপূর্ণ কোনো পাত্রের মধ্যে রেখে আমি যদি ওর মধ্যে কোনো রঙিন ফুল যদি রাখি, তাহলে দেখা যাবে সেই রঙিন পদার্থটা কিন্তু কিছুক্ষণ পরে ব্লিচ করে যাচ্ছে, মানে অর্থাৎ বিলম্বিত হয়ে যাবে। কি ব্যাপার? কারণটা কিছুই নয়, এখানে জার্মান হাইড্রোজেন তৈরি হচ্ছে। আর যে সমস্ত রঙিন পদার্থ, তার মধ্যে কি হয়, সাধারণত N ডবল বন্ড N এইরকম ধরনের থাকে, বাদবাকি এনিকালো স্ট্রাকচার আছে, N ডবল বন্ড এই পোর্শনটা থাকে। যে জার্মান হাইড্রোজেন তৈরি হলো, N ডবল বন্ড N এর সঙ্গে কি হয়, যুক্ত হয়, দিয়ে অ্যাডিশন রিঅ্যাকশন করে এটি কি করছে, কার্বনেট করছে। অর্থাৎ SO2 কিন্তু বিরঞ্জন ধর্ম আছে।
এবার যেটা হচ্ছে যে ওই যে কালার যে বর্ণহীন যে ফুল সেটাকে যদি আমি আবার বায়ুতে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে আবার দেখবো কিছুক্ষণ পর তার যে অরিজিনাল কালার সেটা কিন্তু ফিরে চলে এসেছে। সেটা কেন হয়, এই যে বর্ণহীন হয়ে গেল একে যখন আমি বায়ুতে রাখছি, বায়ুতে অক্সিজেন আছে, অক্সিজেনের কি আছে জারণ ধর্ম আছে, সে আবার কিন্তু এখান থেকে দুটো হাইড্রোজেনকে রিমুভ করে দিয়ে N ডবল বন্ড N এই যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারে সে ফিরিয়ে নিয়ে চলে আসছে এবং তার ফলে কি হয়েছে যেটা বর্ণহীন ছিল আবার সেটা কিন্তু বর্ণযুক্ত হয়ে গেল। অর্থাৎ বলা যেতে পারে যে SO2 বিরঞ্জন ধর্ম কিন্তু অস্থায়ী। এখানে কিন্তু আরো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে SO2 বিরঞ্জন ধর্ম অস্থায়ী কিন্তু ক্লোরিনের বিরঞ্জন ধর্ম স্থায়ী কেন? তা সেইটা ক্লোরিনের রিঅ্যাকশনটা আমরা দেখি ক্লোরিন কিভাবে বিরঞ্জিত হয়। Cl2 প্লাস H2 এখানে তৈরি হয় 2HCl প্লাস O, মানে জলীয় বাষ্পের উপস্থিতিতে ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করছে 2HCl অর্থাৎ তার সঙ্গে জার্মান অক্সিজেন। এবার যে রঙিন পদার্থ আছে যার মধ্যে N ডবল বন্ড N আছে এর সঙ্গে যখনই আমি জার্মান অক্সিজেন দিয়ে দিচ্ছি তখন বন্ডিংটা মাঝখানে পুরো ব্রেক করে যাচ্ছে। অর্থাৎ বন্ডিংটা মাঝখানে যখনই পুরো ব্রেক করে গেল তখন তার স্ট্রাকচারের পরিবর্তন হয়ে গেল, যে রঙিন পদার্থ সেটা কি হয়ে গেল বর্ণহীন হয়ে যাচ্ছে। এবং স্ট্রাকচার যেহেতু ব্রেক করে গেল এখানে তাহলে কিন্তু সেটা আর কিন্তু পুনরায় জোড়া লাগবে। অর্থাৎ একে যদি আমরা বায়ু অক্সিজেনের মধ্যে রেখেও দিই তাহলে কিন্তু ফার্দার রিঅ্যাকশন হবে। কাজে এক্ষেত্রে কিন্তু যেটা হলো সেটা কিন্তু পার্মানেন্ট রিপ্লেসিং অর্থাৎ চিরস্থায়ী একটা মানে বর্ণহীন করে দেওয়া। অর্থাৎ বলা হচ্ছে যে ক্লোরিন দ্বারা যে বিরঞ্জিত পদার্থ সেটা কিন্তু স্থায়ী আর SO2 দ্বারা যে বিরঞ্জিত পদার্থ সেটা কিন্তু অস্থায়ী। কারণটা কিছুই নয়, SO2 কি করে বিজারণের মাধ্যমে ব্লিচিং করছে, বিরঞ্জিত করছে, আর ক্লোরিন কি করছে জারণের মাধ্যমে বিরঞ্জিত করছে। দুটোর তফাৎটা হওয়ার জন্যই কিন্তু SO2 হচ্ছে টেম্পোরারি, ক্লোরিনের ক্ষেত্রে পারমানেন্ট। ওকে, আমরা প্রায় শেষ অংশে এসে গেছি। যেটা আলোচনা করবো সালফারের যে সমস্ত অক্সো অ্যাসিডগুলো আছে সেইগুলোর যে স্ট্রাকচারগুলো বা তাদের কাদের আণবিক ভর বেশি বা সালফারের অক্সিডেশন নাম্বার কত এই জিনিসগুলো একটু স্ট্রাকচারগুলো জেনে রাখা দরকার। সেখানে সালফারের বিভিন্ন রকম অক্সো অ্যাসিড আছে। প্রথম যেটা আছে H2SO3 মানে সালফিউরাস অ্যাসিড। স্ট্রাকচার হচ্ছে এরকম, দুটো OH গ্রুপ থাকে, ও এর সঙ্গে যতগুলো H থাকবে সেগুলোই হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন, অর্থাৎ তার বেসিসিটি হচ্ছে তত, অর্থাৎ ক্ষারগ্রাহিতা। তার মানে H2SO3 দুটো OH আছে তাহলে এখানে দুটো হাইড্রোজেন রিপ্লেসেবল, তাহলে সুতরাং এর ক্ষারগ্রাহিতা কিন্তু 2। আবার H2SO4 এখানে কিন্তু দেখা যাচ্ছে দুটো OH আছে তাহলে এরও কিন্তু ক্ষারগ্রাহিতা 2। এবার প্রশ্ন হচ্ছে যে H2SO4 আর H2SO3 এর মধ্যে কার আণবিক ধর্ম বেশি? কেন্দ্রীয় মৌল সালফার অক্সিডেশন নাম্বার যেখানে বেশি হবে তার আণবিক ধর্ম বেশি হবে। H2SO4 তার জন্য কত +6 আর এখানে কত +4। কাজে ডেফিনেটলি H2SO4 is more acidic than H2SO3. ওকে, নেক্সট এটা চলে আসবো H2S2O3। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড। একদম সিমিলার স্ট্রাকচার, একটাতে কেবলমাত্র H ডবল বন্ড এর জায়গায় S এর সঙ্গে S এরকম কোঅর্ডিনেট বন্ডিং থাকবে, মাত্র কি সেম। তাহলে এখানেও কিন্তু দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, অর্থাৎ এর ক্ষারগ্রাহিতা কিন্তু 2। এবং এখান থেকে Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট এই লবণটা কিন্তু তৈরি হয় 2 মোল NaOH এর সঙ্গে বিক্রিয়া। তারপরে চলে আসবো যেটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড H2SO5। এখানে H2SO5 এ অনেক সময় কি হয় সালফারের জারণ সংখ্যা হিসাব করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেত। তার জন্য কিন্তু স্ট্রাকচারটা যদি আমরা করে নিই তাহলে আর কোনো ভুল হওয়ার চান্স নেই। এখানে দেখতে পাচ্ছি আমরা পারক্সাইড লিঙ্কেজ আছে। পারক্সাইড লিঙ্কে থাকার জন্য এই অক্সিজেনগুলো কি হয় -1 অক্সিডেশন নাম্বার, আর বাদ বাকি যে তিনটে অক্সিজেন আছে এগুলো কিন্তু সিম্পল অক্সিজেন অর্থাৎ -2, আর হাইড্রোজেনগুলো হচ্ছে কত +1।
তাহলে ওভারঅল হিসাব করে দেখা গেল সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু +6। এটা একটু খেয়াল রাখতে হবে। H2SO5 ক্যারোজ আছে, পারক্সাইড লিঙ্কেজ আছে এবং সালফারের অক্সিডেশন নাম্বার কিন্তু +6। এবং এখানেও কিন্তু দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন অর্থাৎ ক্ষার গায়িকা কিন্তু 2। নেক্সট যেটা H2S2O7, যেটাকে আমাদের বলা হয় ওলিয়াম নামে পরিচিত। ওলিয়ামের স্ট্রাকচারটা কি হয়, সালফিউরিক অ্যাসিডের এই যে পোরশনটা, এখানে দুটো সালফিউরিক অ্যাসিড থেকে যদি আমরা এখনো জল বার করি, পাশে একটা সালফিউরিক অ্যাসিড সেখান থেকে এখনো জল বেরিয়ে গেল, তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওলিয়াম। তাহলে দুটো সালফিউরিক অ্যাসিড থেকে এখনো জল যদি অপসারিত হয় তাহলে কিন্তু ওলিয়াম তৈরি হয়। অর্থাৎ এইরকম ধরনের SOS এইরকম লিঙ্কেজটা কিন্তু এখানে আছে। তাহলে এখানে প্রশ্ন ঘটতেই পারে, এরকম এমসিকিউ দিয়ে দিল যে সালফিউরিক অ্যাসিডের কোন অ্যাসিডটির মধ্যে SOS বন্ডিং আছে, সেটা হচ্ছে ওলিয়াম, SOS বন্ডিং আছে। আর অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু SOS কিন্তু বন্ডিং নেই। এবার যেটা আছে যে H2SO8, এর নাম হচ্ছে মার্শাল অ্যাসিড। মার্শাল অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, মানে পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এই যে সালফিউরিক অ্যাসিড মাঝখানে কিন্তু আবার একটা পারক্সাইড লিঙ্কেজ, এটাকে বলা হচ্ছে পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। তাহলে এখানেও কিন্তু ও লিঙ্কেজ থাকার জন্য প্রতিটা সালফার তার অক্সিডেশন নাম্বার কিন্তু +6ই হবে। এটাও +6, এটাও +6 এবং দুটো ওইচ থাকার জন্য দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে সুতরাং এদের ক্ষার গায়ে এরও কিন্তু ক্ষার গায়িকা 2। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ও বন্ডিং আছে, অর্থাৎ পারক্সাইড লিঙ্কেজ আছে। তাহলে অ্যাসিডগুলোর মধ্যে কোনটাতে আছে, H2SO5 আর H2SO8, এদের মধ্যে কিন্তু পারক্সাইড লিঙ্কেজগুলো কিন্তু আছে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু নেই। এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে রয়েছে SOS বন্ডিংটা আছে, এর মধ্যে কি রয়েছে ও বন্ডিংটা আছে। আর লাস্ট যেটা আরেকটা টাইপ সেটাকে বলা হয় থায়োনিক অ্যাসিড, H2SNO6। এবার N এর মান 2 থেকে শুরু হয়, 2, 3, 4, 5, 6 যত খুশি বাড়তে পারে। তা সেখানে N যদি মিনিমাম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে N 2। তার ক্ষেত্রে কি হবে, এটা S ডবল বন্ড OH, এদিকে ডবল বন্ড OH, মাঝখানে SS লিঙ্কেজ। অর্থাৎ এই ধরনের যদি স্ট্রাকচার হয় H2SNO6, তাহলে সেখানে কিন্তু একমাত্র SS বন্ডিংটা কিন্তু থাকছে। SS কিন্তু সমযোজী বন্ধন, কোনো কিন্তু অসমযোজী বন্ধন নয়। তাহলে এবার হচ্ছে কি, এখানে N যখন 2 হলো তখন তার ক্ষেত্রে একটা এরকম স্ট্রাকচার। যদি N 3 হয়, মাঝখানে একটা সালফার বেশি হবে, N 3। যদি N 4 হয় তাহলে আবার একটা সালফার বাড়বে, এইভাবে কিন্তু চলবে। তাহলে সুতরাং N এর মানের উপর কিন্তু নির্ভর করছে যে কতগুলো কিন্তু SS বন্ড আছে। তো অনেক সময় প্রশ্ন থাকে যেরকম H2S4O6 এর মধ্যে কতগুলি SS বন্ডিং আছে। তাই H2S4O6 আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, অর্থাৎ যতগুলো সালফার আটম আছে তার থেকে একটা কম সংখ্যক SS বন্ডিং। এখানে যেমন 4টে সালফার আটম আছে, 1, 2, 3, 4, SS বন্ডিং কতগুলো, 1, 2, 3। কাজে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মানে একটা মনে রাখার বিষয় যে যতগুলো এখানে সালফার আটম থাকবে তার থেকে কিন্তু একটা কম সংখ্যক SS বন্ডিং থাকবে। তাহলে কিন্তু আর এমসিকিউ কিন্তু আমাদের আরো স্ট্রাকচার করে মানে পরীক্ষার হলে দেখা যাবে যে অনেক সময় চলে যাবে। স্ট্রাকচার যদি না একটা ছোট্ট এমসিকিউ দিয়েছে যে H2S8O6 এর মধ্যে কতগুলি SS বন্ডিং আছে, আমার অত স্ট্রাকচার করা দরকার নেই, শুধুমাত্র খেয়াল রাখবো কি যতগুলো সালফার তার থেকে একটা সালফার SS বন্ডিং কম। তাহলে SS যদি হয় তাহলে এখানে বন্ডিংটা কতগুলো হবে সালফার। এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রুপ 16 তার যেগুলো বিষয়বস্তু মেন যেগুলো সেগুলো একটু হাইলাইট করার চেষ্টা করলাম। যাই হোক, ভিডিওটা ভালো করে দেখো, আর যদি কিছু অসুবিধা হয় তাহলে সেগুলো জানাবে। ওকে, থ্যাংক ইউ।